নয়নতারা আর কোনো কথা বাড়ালো না। যেহেতু হিমেল মানা করেছে, তার মানে নিশ্চয়ই দরকার নেই। চিকেন রোল খেলো দুজনে। হিমেল ইচ্ছে করে আর বেশি কিছু খেলো না, কেননা পেটে জায়গা রাখতে হবে তো। বাড়িতে গিয়ে যদি মমতা বেগমের সাথে ভাত না খায় তবে উনি রাগ করবেন, কেননা আজ অবধি কখনো মমতা বেগম হিমেলকে রেখে ভাত খায়নি রাতে। দুপুরে তো থাকে না হিমেল, সকালে তাড়াহুড়ো করে খেয়ে অফিসে চলে যায়, রাতেই একটু সময় পায়। রাতেই তিনি ছেলেকে একটু পাশে বসিয়ে সারা দিনের খুঁটিনাটি গল্প করতে করতে খান। হিমেল তাই ভাত খাওয়ার জন্য পেটে একটু জায়গা রাখলো। একটা রিক্সা ঠিক করলো। নয়নতারা খুব অল্প কথা বলে, হিমেলও যে খুব বেশি কথা বলে তেমনটা না। এতদিন হিমেলেরও অল্প কথা বলারই অভ্যাস ছিল, তবে বিয়ের পর থেকে একটু বউয়ের সাথে গল্প করতে ইচ্ছে করে। সময়, স্থান, কাল কোনো কিছু দেখার প্রয়োজন মনে করে না, শুধু ইচ্ছে করে বউয়ের সাথে একটু গল্প করতে। রিকশায় পাশে বউ বসে আছে, অথচ বউ চুপচাপ। হিমেল নিজেই আগ বাড়িয়ে কিছু বলতেও পারছে না। সব সময় যদি এমন অতিরিক্ত কথা বলে আর নয়নতারা যদি ওকে বাচাল ভেবে নেয় তো? এদিকে পাশে বউকে বসিয়ে যদি মনের সুখে কথাই না বলতে পারলো, তবে আর বউকে নিয়ে রিকশায় ওঠার মানেটা কি? এখন তো হিমেলের মনেই হচ্ছে না যে বউকে নিয়ে রিকশায় উঠেছে, মনে হচ্ছে একা একাই যাচ্ছে। হিমেলের বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নয়নতারা যেন বুঝতে পারল হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলল। কারণটা নয়নতারা সঠিক জানে না, তবে আন্দাজ করতে পারছে। প্রশ্ন করল, দীর্ঘশ্বাস ফেলছেন কেন? হিমেলের মনে হলো দীর্ঘশ্বাস ফেলেও একটা কাজ হয়েছে, এখন সব সময় দীর্ঘশ্বাসই ফেলতে হবে, যেন বাড়িয়ে বাড়িয়ে নয়নতারা কারণটাই জিজ্ঞাসা করে। কি হলো বলুন, দীর্ঘশ্বাস কেন ফেলছেন? আমি কথা বলছি না বলে? চমকে উঠল হিমেল। কি করে বুঝে গেল নয়নতারা ওর মনের কথাটা? তার মানে মনে হয় মনে মনে একটু একটু করে সংযোগ তৈরি হচ্ছে। ভালো লাগলো হিমেলের। হ্যাঁ তারা, তুমি কথা বলছো না জন্যই দীর্ঘশ্বাস ফেলেছি। কি কথা বলবো, আমি তো এত কথা খুঁজে পাই না। ছোটবেলা থেকে আমার না তেমন বন্ধু বান্ধব ছিল না, না ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক ছিল। গল্প করার অভ্যেস নেই আমার, তাই ধীরে ধীরে আমি চুপচাপ হয়ে গিয়েছি। আপনি একটা কাজ করুন, আপনি গল্প করুন, আমি শুনে যাব। নিজের অসুবিধার কারণটা নয়নতারা জানানোর জন্য হিমেলের ভালো লাগলো। যাক, এখন থেকে অন্তত হিমেলের এটা মনে হবে না যে নয়নতারা ওর সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে। নয়নতারার স্বভাবতই এমন কম কথা বলে। গল্প করতে করতেই দুজনেই বাড়ি ফিরল। কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিলেন মমতা বেগম। নয়নতারাকে হিমেলের সাথে আসতে দেখতে পেলেন, একটা স্বস্তির শ্বাস ফেলে বললেন, যাক, তুমি তাও হিমেলের সাথে ফিরেছো। আমি তো চিন্তায় ছিলাম, এত রাতে মেয়ে মানুষ একা একা ফিরবে কি করে, তাও আবার বাড়ির বউ। মমতা বেগম যে নয়নতারার জন্য চিন্তা করেছে এতটুকু ভেবেই নয়নতারা খুব খুব শান্তি পেল। শান্তি পেল হিমেলও। মমতা বেগমের জন্য আনা কিছু খাবার আর ঔষধপত্র হিমেল ওনার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি চিন্তা করবে না মা, আমি প্রতিদিন ওকে নিয়েই ফিরবো। ভিতরে আসতেই দেখল রুমানা সোফায় বসে পা নাচাচ্ছে আর ফোন চালাচ্ছে। হিমেল অবাক হয় রুমানাকে দেখে। সারা দিন তাই বলে কিভাবে এই মেয়ে শুধু শুয়ে বসে ফোন চালাতে পারে একটা মানুষ? জীবনের কোনো উদ্দেশ্য নেই, এছাড়া আর কোনো কাজ নেই, কাজ করতেই তার ভালো লাগবে না, এটা কি করে সম্ভব? বিয়ে করেছে কেন যদি সংসার করার ইচ্ছেই না থাকে? শুধু শাশুড়ি আর স্বামীর মাথা খাওয়ার জন্য কি বিয়ে করেছে? আর মাঝে মাঝে একটু দেওরার ননদকে খোঁচা দেবে, এই তো কাজ রুমানার। এছাড়া আর কোনো কাজই নেই। হিমেল সোজা নিজের ঘরে চলে যেতে যেতে ধরলে পেছন থেকে রুমানার কণ্ঠ ভেসে এলো। রুমানা হিমেলকে কিছু বলেনি, বলল মমতা বেগমকে খোঁচা দিয়ে, মা, বাড়ির বউদের নিয়মকানুন নিয়ে তো আপনি খুব কঠোর ছিলেন। তা বাড়ির বউ রাত 10টার দিকে বাড়ি ফিরলো, এই নিয়ে আপনার কোনো অভিযোগ নেই? কিছু বললেন না যে ছোট ছেলের বউকে? থেমে গেল হিমেল। মমতা বেগমের রুমানার সাথে ঝগড়া হয়েছিল সেই সকালে, তারপর থেকে তিনি আর রুমানার সাথে কোনো কথা বলেননি। রুমানার এই প্রশ্নের উত্তরটাও দিলেন না। নয়নতারা বলে উঠল, আমার কাজ ছিল ভাবি, সেজন্যই দেরি হয়েছে। তা কি এমন কাজ করো যে রাত 10টা অবধি বাড়ির বাইরে থাকতে হয়? নয়নতারা পরবর্তী উত্তরটা দেওয়ার আগেই ওর কানে হিমেলের কণ্ঠস্বর ভেসে এলো। বেশ গম্ভীর গলায় নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমার থেকে কখনো কোনো জবাবদিহিতা চেয়েছি যে তুমি এত রাতে অফিসে কি করো? নয়নতারা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না,
তবে আর কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কৈফিয়ত চাইলে আমাকে দেবে, আর মা চাইলে মাকে দেবে, বাদবাকি আর কাউকে না। আর ভাবি, আপনাকে বলি, আপনি তো চাকরি বাকরি করেন না, তাই সারাদিন অফিসে কি হয়, কতটুকু সময় অফিসে থাকতে হয়, সেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। আর যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কথা না বলাই ভালো। চুপচাপ ফোন চালাচ্ছেন, চালান না। হিমেলের কণ্ঠ শুনে মমতা বেগম দাঁড়িয়ে গেছেন। রুমানার কথা ওনার পছন্দ না, তবে নয়নতারার হয়ে হিমেলের এত কথা বলাও ওনার পছন্দ হলো নাকি। রুমানা আবারও খোঁচা দিয়ে বলল, বিয়ে হতে না হতেই বউয়ের হয়ে ঝগড়া করা শুরু করে দিলে হিমেল। তা মা, এতদিন তো শুধু আমার দোষ হতো। আমি নাকি আপনার বড় ছেলেকে আপনার পর বানিয়ে দিয়েছি। আপনার ছোট ছেলের বউ তো আসতে না আসতেই পর বানিয়ে দিল আপনার ছেলেকে। আগে পিছে কোনো ভাবনা চিন্তা না করে মমতা বেগমের রূপ কেঁপে উঠল। ভয় পেলেন, সত্যি কি ওনার ছেলে ওনার পর হয়ে গেল নাকি? তবে পর হওয়ার তো কথা না, বেশ সুন্দর তো আসার পরে ব্যবহার করলো। ওনার যা যা প্রয়োজনীয় জিনিসপত্র ছেলে তো সব নিয়ে এসেছে। দিনে দুবার কল করে খোঁজও নিয়েছে, যেমন আগে নিত। তবে তো বদলায়নি হিমেল। মমতা বেগমের এইসব ভাবনার মাঝেই হিমেল রাগী গলায় রুমানাকে উদ্দেশ্য করে বলল, কুটনামি কম করে করুন ভাবি। আপনার এসব কর্মকাণ্ড দেখে স্বয়ং ইবলিশ লজ্জা পেয়ে যাবে। ভুলে আমার সংসারে আগুন লাগাতে আসবেন না। মনে রাখবেন, আমার সংসারে আগুন লাগাতে চাইলে আপনার জীবন দাবানল বানিয়ে ছাড়ব। হিমেল এবার নিজের মাকে উদ্দেশ্য করে বলল, মা, ঘরে যাও, ফ্রেশ হয়ে এসে একসাথে খাবো। হিমেলের কথাটা শুনে মমতা বেগম বুঝলেন ওনার ছেলে পাল্টায়নি। আগেও তো এমনটাই করত। নিশ্চিন্ত মনে তিনি ঘরের দিকে পা বাড়ালেন। হিমেল নয়নতারার হাত ধরে টেনে ঘরে নিয়ে গেল। জানি এখানে এই মেয়েটাকে এখন ডাকলে রুমানা খোঁচাবে। ঘরে আসার পর থেকে নয়নতারা একটা ব্যাপার খেয়াল করেছে, হিমেল কেন যেন ওর সাথে কথা বলছে না। দেখেই বোঝা যাচ্ছে কোনো কারণে খুব রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটাই নয়নতারা বুঝতে পারছে না। এতটুকু পথ এলো, সবই তো ঠিক ছিল। দুজনে তো বেশ হেসে হেলেই গল্প করতে করতে এলো। আর বাড়িতে আসার পর তো কোনো কথাই হলো না, তার আগেই রাগ করে বসে থাকলো লোকটা। ভয়ে ভয়ে একবার গিয়ে নয়নতারাকে জিজ্ঞাসা করলো হিমেলকে, হিমেল, আপনি কি কোনো কারণে রাগ করেছেন আমার উপর? আমি বুঝতে পারছি আপনি কোনো কারণে রেগে আছেন আমার উপর। না, রাগ করবো কেন? রাগ করার কি আছে? হিমেল কথাটা স্বাভাবিকভাবে বলার চেষ্টা করলো, তবে ওর কণ্ঠের মাঝে থাকা রাগটা নয়নতারার বুঝতে বাকি রইল না। নয়নতারা ফের বলে উঠল, বললাম তো আমি রেগে নেই। কেন রেগে থাকবো? তুমি কি এমন কিছু করেছো যার কারণে আমি রেগে থাকতে পারি? কথাটা বলে হিমেল নয়নতারাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে নয়নতারা ওর সামনে গিয়ে পথ আটকিয়ে বলল, ক্ষমা করে দিন আমায়, এভাবে রেগে থাকবেন না প্লিজ। হিমেল ভ্রু কুঁচকে বলল, তার মানে তুমি বুঝতে পেরেছো যে তুমি কোনো অপরাধ করেছো, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই কোনো অপরাধ করেছি আমি, না হলে আপনি তো রেগে থাকতেন না। বেশ, তবে বলো তো তোমার অপরাধটা কি, যার জন্য আমি রেগে আছি? নয়নতারা একটু ভাবল, তবে সত্যি বলতে নিজের কোনো অপরাধ খুঁজে পেল না। মিনমিনে গলায় বলল, আমি আসলে খুঁজে পাচ্ছি না আমার অপরাধ, আপনি বলুন না, আমি ক্ষমা চেয়ে নেব। হিমেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শোনো তারা, বাবা তোমাকে ক্ষমা চাওয়ার জন্য বলে দিয়েছে বলেই এই না যে বিনা অপরাধে তোমাকে ক্ষমা চাইতে হবে। নয়নতারা এবার অসহায় গলায় বলল, তাহলে কি করব আমি? নিজেকে বদলাতে হবে। যে যা পারে তোমায় বলে যায়, তুমি কোনো উত্তর দাও না কেন? আর যদি আমি তোমার সাথে না থাকতাম তবে ভাবি জানোই তাই বলে যেত। আর আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম কিছুক্ষণ পর মাও লেগে যেত, আর তুমি চুপচাপ সবটা শুনতে, তাই তো? সবসময় সব কথার উত্তর দিতে নেই হিমেল। একটা সংসারে শান্তি বজায় রাখতে চাইলে মাঝে মাঝে চুপ থাকতে হয়। তুমি তো মাঝে মাঝে চুপ থাকো না, তুমি প্রতিটা সময় চুপ করে থাকো। এইভাবে চলতে থাকলে তো হবে না। আমার বউকে যেই যেভাবে পারবে কথা শুনিয়ে যাবে, সেসব তো আমার সহ্য হবে না। আমি যতক্ষণ তোমার সাথে থাকবো ততক্ষণ না হয় তোমার কথা বলার দরকার নেই, তবে আমি তো সবসময় তোমার সাথে থাকবো না, তাই না? নয়নতারা অবুঝের ন্যায় প্রশ্ন করল, আরে আমি কাজের জন্য তো অনেক সময় বাইরে থাকি। আচ্ছা ধরো আমি মারা গেলাম, তখন কি হবে? নয়নতারা আঁতকে উঠে বলল, কি যাতা বলছেন? মারা যেতে যাবেন কেন আপনি? হিমেল নয়নতারাকে বুঝিয়ে বলল, মরতে তো সবাইকে একদিন হবেই তারা। আজ আছি, কাল নাও তো থাকতে পারি। আমার হায়াত কতটুকু আমি তো আর জানি না, কিন্তু তখন তো তোমায় একা বাঁচতে হবে। আমি সারা জীবন তোমাকে আগলে রাখার জন্য নাও থাকতে পারি, তোমাকে সবার কথা শোনানোর হাত থেকে নাও বাঁচানোর জন্য থাকতে পারি। তখন তো তোমার নিজের জন্য লড়াই করতে হবে, তাই না? নয়নতারা এবারে হিমেলের প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না, বরং কেঁদে ফেলল। হঠাৎ করে নয়নতারাকে কাঁদতে দেখে হিমেল ভরকালো, ব্যস্ত গলায় বলল, আরে কি হলো তারা, কাঁদছো কেন? নয়নতারা ক্রন্দনরত গলাতেই বলল,
এভাবে বাচ্চার স্বপ্ন দেখিয়ে আপনি নিজে চলে যাওয়ার কথা বলছেন? আমি কখনো নিজের জন্য লড়াই করিনি। এতদিন আমার জন্য বাবা লড়াই করেছে। এখন ভেবেছিলাম আপনি করবেন, সেই আপনি চলে যাওয়ার কথা বলছেন। হিমেল বুঝতে পারল নয়নতারাকে বোঝাতে গিয়ে ভুল উদাহরণটা টেনে এনেছে। হিমেলের মারা যাওয়ার কথাগুলো বলা উচিত হয়নি। রাগ হলো হিমেলের নিজের উপরে। হিমেল তো জানে ওর বউটার মন নরম, তাও এইসব কথা কেন বলতে গেল? এদিকে নয়নতারার কান্নার বেগ বাড়ল। হিমেল কোনো কিছু বুঝতে না পেরে নয়নতারাকে জড়িয়ে ধরল। নয়নতারার মাথায় হিমেল হাত বুলিয়ে দিতেই নয়নতারার কান্না আরও বাড়ল। হিমেল আবারও ব্যস্ত গলায় বলল, আহা, আবার কাঁদে কেন? আপনি ওভাবে বললেন কেন চলে যাওয়ার কথা? আপনি জানেন না আমি খুব ভীতু, আমি অল্পতেই ভয় পেয়ে যাই। হিমেল অপরাধী গলায় বলল, আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে আমার, আর কখনো বলবো না এইভাবে। তাও খেতো না তুমি, থামো। আপনি আজকে কেন বললেন? আমার যে ভয় হচ্ছে এখন, আমি তো ভুলতে পারবো না এই কথাটা। বললাম তো ভুল হয়ে গেছে, ভুলে ফেলেছি, আর কখনো বলবো না। সত্যি কথা দিচ্ছি তোমায়, আর কখনো বলবো না এইভাবে। আর তুমি ভাবলে কি করে তোমাকে ছেড়ে আমি এত তাড়াতাড়ি চলে যাব? দীর্ঘ 30টা বছর অপেক্ষা করার পর একটা বউ পেয়েছি আমি। হ্যাঁ, এত সহজে তাকে ছেড়ে চলে যাব নাকি? নয়নতারার কান্না এবার একটু কমল। হিমেল ওকে নিজের থেকে ছাড়িয়ে 2 হাতে চোখের জলটুকু মুছে দিয়ে বলল, আমি আর এমন কথা বলবো না। তবে তোমাকেও আমার একটা কথা দিতে হবে যে আমার অনুপস্থিতিতে কেউ যদি তোমায় আজেবাজে কোনো কথা বলে, তবে তুমি তার সঠিক উত্তর দেবে, সবসময় চুপ থাকবে না। নয়নতারা ফোপাতে ফোপাতে বলল, চেষ্টা করব। চেষ্টা করব বললে হবে না, করতেই হবে। এরপর থেকে যেন আর কেউ তোমায় খারাপ কিছু বলতে না পারে। আমার ভালো লাগে না শুনতে, ঠিক আছে? নয়নতারা শুধু মাথা নাড়ল। হিমেল আবারও ভালো করে নয়নতারার চোখের জল মুছে দিয়ে চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, এত ভালো একটা বউ আমি কি করে পেয়ে গেলাম? হ্যাঁ, চারিদিকে বউরা যখন স্বামীদের মাথা ব্যথার কারণ, আতঙ্কের কারণ, সেখানে আমার বউটা আমার মন ভালোর কারণ। ভাগ্যিস সোহান নামক লোকটা বদলে গিয়েছিল। ভাগ্যিস সেই নয়নতারা নামক ফুলটা হিমেলের বাগানে ফুটেছিল। নয়নতারাও আলতো হেসে বলল, আর ভাগ্যিস এই হিমেল নামক মানুষটাকে আল্লাহ আমার স্বামী বানিয়ে পাঠিয়েছিল। চাকরির সূত্রে শহরের বাইরে গিয়েছিল 2 দিনের জন্য হাসান। ফিরতে অনেকটাই রাত হলো। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে ভাবল, কলিং বেল বাজিয়ে সবার ঘুম নষ্ট না করে সরাসরি রুমানাকে কল করা যাক। রুমানা তো জানতো যে হাসান আসবে, নিশ্চয়ই জেগে আছে। দরজা খুলে নিজের জন্য এতগুলো উপহার দেখলে খুশি হয়ে যাবে। নিজের ভাবনা অনুযায়ী কল দিল রুমানের নাম্বারে। রিং হয়ে গেল, তবে রুমানা কলটা রিসিভ করলো না। হাসান আরেকবার কল দিল, তবে রুমানা এবারও রিসিভ করলো না। হাসান এবারে বুঝতে পারলো নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। বাধ্য হয়ে কলিং বেলটা বাজালো। কিছুক্ষণ পর মমতা বেগম এসে দরজা খুলে দিলেন। ছেলেকে দেখতেই তার চোখে মুখে খুশি উপচে পড়ল। এত রাত ওরও ফিরতে বাবা, তোর জন্যই জেগেছিলাম, ভিতরে আয়। হাসান ভেতরে এলো ব্যাগপত্র নিয়ে। মমতা বেগম নিজেই দরজাটা বন্ধ করে দিলেন। হাসান ব্যাগগুলো রেখে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, রুমানা কোথায় মা? ঘুমিয়ে পড়েছে নাকি? মমতা বেগম মুখ ভেঙচিয়ে বললেন, তোর বউয়েরা তো সময় আছে নাকি যে তোর জন্য জেগে বসে থাকবে? মা বেঁচে আছে জন্যই এখনো জেগে বসে আছি, বউরা এসব করবে না। হাসান একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, হয়েছে, তুমি এখন যাও, ঘুমিয়ে পড়ো। খাবার কে দেবে তোকে? কি ভেবেছিস তোর বউ ঘুম থেকে উঠে তোকে খাবার গরম করে দেবে? উঠবে ও? তুমি যাও, ঘুমিয়ে পড়ো, আমি ওকে ডেকে তুলছি। কিছু বলল না হাসান। উঠে চলে গেল নিজের ঘরে। দরজাটা খোলা আছে, তবে ঘরের ভেতরটা অন্ধকার। হাসান ঘরে গিয়ে আগে লাইটটা জ্বালালো। দেখলো বিছানায় ঘুমোচ্ছে রুমানা। লাইট জ্বালতেই ওর ঘুমের সমস্যা হলো। একটু নড়ে চড়ে উঠল। পিট পিট করে চোখ খুলে তাকিয়ে দেখলো হাসান দাঁড়িয়ে আছে। রুমানাকে চোখ খুলতে দেখেই হাসানের মুখে কিছু একটু হাসি ফুটে উঠল। কিছু বলতে চাইল, তবে মুহূর্তের মাঝে হাসানের ভালো মেজাজটা খারাপ হয়ে গেল রুমানের কর্কশ কণ্ঠস্বরে। লাইট জ্বালাচ্ছ কেন হাসান? দেখছো না আমি ঘুমোচ্ছি? অনেক কিছু নিয়ে এসেছে হাসানের এই কথাটার রুমানার মন গলাতে পারল না, বরং কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, ঘুম ধরেছে আমার, আমি এখন ঘুমোবো। যা নিয়ে এসেছো সকালে দেখবো। আর শোনো, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমাকে বিরক্ত করবে না। আর লাইটটা প্লিজ বন্ধ করে দাও। তোমার তো কোনো কাজ নেই এই ঘরে এখন। রুমানা নিজের মতন করে কথাগুলো বলে আবারও খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়ল। হাসান কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো রুমানের দিকে। বাইরে মমতা বেগমকে বলল, রুমানা নাকি খাবার গরম করে দেব? অথচ এই মেয়ে তো উঠলই না।
খারাপ লাগলো বোধহয় হাসানের একটু, তবে খুব বেশি মনে কষ্ট নিল না। লাইটটা বন্ধ করে দিল। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে জামা কাপড় বের করে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে হাসান ভাবল নিজেই খাবারগুলো গরম করে খেয়ে নেবে, যেহেতু মমতা বেগমকে বলেই দিয়েছিল ঘুমোতে যেতে। রুমানা বেগম গরম করে দেবে খাবার, তাই ওনাকে তো এখন আর পাবে না, আর ওনাকে তো ডাকাও যাবে না। আবার হয়তো রুমানাকে বকাবকি শুরু করবে। আর তাছাড়া হাসানের এটা শুনতেও বারবার ভালো লাগবে না যে দুদিন পর কাজ থেকে বাড়ি ফেরার পরে ওর স্ত্রীর ওকে দেখে বিশেষ কোনো অনুভূতি নেই, চুপচাপ নিজের মতো ঘুমোচ্ছে। তবে রান্নাঘরে এসে হাসান একটা ভিন্ন চিত্র দেখল। নয়নতারা খাবারগুলো গরম করছে, আর একটু দূরে দাঁড়িয়ে ওকে দিক নির্দেশনা দিচ্ছে মমতা বেগম। হাসান ভাবল নিশ্চয়ই মমতা বেগম নয়নতারাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছেন। নিজেরই খারাপ লাগলো, অপরাধ বোধ কাজ করলো। সেদিকে এগিয়ে গিয়ে মমতা বেগমকে উদ্দেশ্য করে মৃদু রাগী স্বরে বলল, তুমি আবার নয়নতারাকে তুলতে গেলে কেন মা? মমতা বেগম হাসানের সেই প্রশ্নের উত্তর না দিয়ে একটু খোঁচা মেরে বলল, কি বউ, উঠলা না? তাই তো বলছিলাম উঠবে না, মা ছাড়া এসব কেউ করবে না। আমি তুলিনি ওকে, হিমেলের বউয়ের হিমেলের মতনই আক্কেল জ্ঞান আছে। ও জানতো তুই রাত করে ফিরবি, সেজন্য ঘুমায়নি মেয়েটা। আমি জানতাম তোর বউ ঘুম থেকে উঠবে না। আমি আসছিলাম খাবারগুলো গরম করতে, তখন দেখি ও এসেছে। মমতা বেগমের কথায় সায় জানিয়ে নয়নতারাও বলল, হ্যাঁ ভাইয়া, মা আমাকে ডাকেনি, আমি জেগেছিলাম, হিমেলও জেগে আছে। কেন যেন হাসানের অস্বস্তি হলো। কি অদ্ভুত ব্যাপার না, নিজের স্ত্রী ঘুমিয়ে গেল অথচ ভাইয়ের বউ দায়িত্ববোধ থেকে জেগে আছে। তাও যে মেয়েটা কয়েকদিন হলো এই বাড়িতে এসেছে। আজ প্রথমবারের মতো রুমানার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য হাসানের একটু রাগ হলো। এর আগেও রুমানা এমন কাজ বহুবার করেছে, তবে কখনো এতটা রাগ হয়নি, কিন্তু আজ একটু রাগ হলো। সেই সাথে ওর জন্য নয়নতারার এত রাত অবধি জেগে আছে সেটা ভেবে খারাপও লাগলো। হাসানের এইসব ভাবনার মাঝেই নয়নতারা বলল, ভাইয়া আপনি বসুন, আমি খেতে দিয়ে দিচ্ছি। তোমরা সবাই খেয়েছো? হিমেল খেয়েছো? হ্যাঁ উনি খেয়েছেন, ডাকবো ওনাকে? না থাক, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। খাবার তো গরম করে দিয়েছো, আমি বেড়ে খেয়ে নেব। নয়নতারা আলতো হেসে বলল, কোনো ব্যাপার না ভাইয়া, আপনি খান, আমি আছি। আর তাছাড়া এত তাড়াতাড়ি ঘুমোই না আমি। মমতা বেগম বেশ খুশি হলেন নয়নতারার ব্যবহারে। অন্তত নয়নতারার কয়েকদিনের ব্যবহারে রুমানার থেকে বেশি সন্তুষ্ট তিনি নয়নতারার উপরে। মেয়েটা একদমই বেয়াদব না, এখনও তার মুখে মুখে একটা তর্কও করেনি। বরং মমতা বেগম যদি কখনো খোঁচা দিয়েছে তবে চুপচাপ হাসি মুখে সবটা সহ্য করে নিয়েছে। আর নয়নতারা যে এই কথাগুলো হিমেলের কানেও দেয়নি সেটাও মমতা বেগম জানেন, কেননা হিমেলের কানে এই কথাগুলো দিলে এতক্ষণ হিমেল চলে আসতো ওনাকে বোঝাতে। যাক, ভালো লাগলো নয়নতারার ব্যবহার। তিনি বুঝলেন এই মেয়েকে দিয়ে সংসার হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমানা আগে হাসানের ব্যাগপত্র নিয়ে বসলো। কি কি এনেছে রুমানের জন্য সেসব তো দেখতে হবে। ব্যাগ থেকে বেশ অনেকগুলো থ্রি পিস বের করলো। তবে কথা হলো সবগুলো একই রকমের, একই রঙের, একই প্রিন্টের। কিন্তু কথা হলো এই এক জিনিস এতগুলো এনেছে কেন? রুমানা একটা থ্রি পিস আর কবার পরবে? অনেক ভাবনা চিন্তা করে শেষে ঠিক করলো বাকিগুলো নিজের বোনেদের দিয়ে দেবে। সব কিছুই রুমানা আলমারিতে তুলে রাখলো। এত শব্দতে হাসানের ঘুম ভেঙে গেল। চোখ মেলে উঠে বসে দেখল রুমানা এক এক করে সব কিছু আলমারিতে তুলছে। ততক্ষণে হাসানের ঘুমটা অনেকটা হালকা হয়ে গেছে। বিছানার এক পাশে রাখা থ্রি পিসগুলো ইশারায় দেখিয়ে বলল, এখানে একটা তোমার, আর বাকি 3টা মা, আপা আর নয়নতারাকে দিয়ে দিও। থেমে গেল রুমানা। আলমারিটা বন্ধ করে হাসানের দিকে তাকিয়ে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল। কাকে দেব? হাসান স্বাভাবিক গলায় বলল, মা, আপা আর নয়নতারাকে। রুমানা বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি ওদের জন্য এনেছো? হ্যাঁ। আমার জন্য যেটা এনেছো ওদের জন্য সেটাই এনেছো? হ্যাঁ। আর আমার বাবার বাড়ির লোকজনদের জন্য কি এনেছো? হাসান এবারও বেশ স্বাভাবিক কণ্ঠতেই বলল, কিছু না, প্রত্যেকবার তো তোমার বাড়ির লোকদের জন্যই আনি, আমার বাড়ির লোকদের জন্য তো আনি না। তারপর সবার জন্য আনার ইচ্ছে ছিল, তবে টাকা ছিল না। অনেক খরচ হয়ে গেছে, বারবার এত খরচা করা সম্ভব না। রুমানা মৃদু রাগী কণ্ঠে বলল, বাহ, নিজের মা বোনের জন্য কেনার টাকা হয়,
অথচ যেই আমার মা বোনের জন্য কেনার কথা এসেছে অমনি এত খরচা করা সম্ভব হবে না। তুমি দুদিনের নয়নতারার জন্য কিনতে পারলে, অথচ আমার বোনের জন্য কিছু কিনতে পারলে না। হাসান কিঞ্চিত বিরক্তিকর গলায় বলল, তোমার জন্য তো অনেক কিছু এনেছি, সেখান থেকে কিছু একটা দিয়ে দিও তোমার বোনকে। রুমানা রাগান্বিত গলায় বলল, কেন? আমার ভাগের জিনিস কেন দেব? তুমি আলাদা করে কেন আনলে না? আবার ওদের জন্য যখন আনলে না, নিজের বাড়ির লোকজনদের জন্য কেন আনলে? হাসান নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, দেখো রোমানা, অযথা একটা বিষয় নিয়ে অশান্তি করো না। কাজের সূত্রে যেখানেই যাব সেখান থেকে যে পুরো গোষ্ঠীর জন্য আমাকে উপহার আনতে হবে তেমনটা কিন্তু না। আর প্রত্যেকবারই তো তোমার পরিবারের জন্য আনি, আর মা বোনের জন্য কোনোবারই কিছু আনিনি। তাই এ নিয়ে আর কোনো কথা হোক আমি চাই না। রুমানা বিছানার উপর থেকে সবগুলো 3 পিসের প্যাকেট নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে বলল, ঠিক আছে, দাও। তুমি তোমার মা বোন আর ভাইয়ের বউকে। দরকার নেই আমার। ওদের সাথে মিলে জামা আমি পরবো না। আর যা আমি পরবো না, যা আমার না, সেটা আমার ঘরেও থাকবে না। এক্ষুনি নিয়ে গিয়ে দিয়ে দাও, নয়তো আমি কিন্তু ফেলে দেব। রুমানার ব্যবহারে হাসান অবাক হলো। হ্যাঁ, হাসান জানে যে রুমানা ওর পরিবারকে খুব একটা পছন্দ করে না, তবে এতটা ঘৃণা জমেছিল সেটা জানতো না। আর সেটা তখনই প্রকাশ করলো যখন হাসান ওদের জন্য কোনো উপহার এনেছে। এতদিন কেনেনি, সেই জন্য বোধহয় তেমনভাবে প্রকাশও পায়নি। তোমার আচরণ কিন্তু অন্তত খারাপ হয়ে যাচ্ছে রোমানা, জামাগুলো তুলে রাখো। রুমানা কাটকাট গলায় বলল, বললাম তো, যা আমার না সেগুলো আমার ঘরে থাকবেও না। তোমার জন্য ওখানে একটা আছে, তোমারটা নিয়ে বাকিগুলো রেখে দাও, আমি দিয়ে দেব ওদেরকে। বললাম না, যা ওরা পরবে তা আমি পরবো না। আমার একটা স্ট্যান্ডার্ড আছে। বাড়ির কাজের লোক আর বাড়ির মালিক যেমন কখনো এক কাপড় পরে না, ঠিক তেমনি তোমার পরিবার আর আমিও এক কাপড় পরতে পারবো না। হাসান এবারে রাগান্বিত গলায় বলল, তুমি কিন্তু বিয়াদবি করছো, এবারে ভুলে যেও না তুমি যে পরিবারকে ঘৃণা করছো, আমি সেই পরিবারেরও একটা অংশ। আর একটা কথা প্রথম এবং শেষবারের মতন বলছি, আর কখনো আমার সামনে আমার পরিবার আর আমার বিষয়ে টেনে কাজের লোক আর বাড়ির মালিকের তুলনা আনবে না। কথাগুলো বলে হাসান বিছানা থেকে উঠে গিয়ে মেঝের উপরে পড়ে থাকা কাপড়গুলো তুলে বিছানার উপরে রাখলো। রুমানা আবারও কিছু বলতে গেল, তবে হাসান চোখ গরম করে তাকালো। থেমে গেল রুমানা। হাসান আর একটা শব্দও ব্যয় না করে ফ্রেশ হতে চলে গেল। রুমানা আলমারিতে তুলে রাখা নিজের জিনিসপত্রগুলো সব বের করলো, যেগুলো হাসান এনেছিল গতকাল। সব এলোমেলোভাবে বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রাখলো। বোঝাতে চাইল হাসানের দেওয়া সব কিছুই সে নেবে না, কিছু দরকার নেই তার। সকাল 8টার মধ্যে কাদের অফিসের জন্য বেরিয়ে যায়। তার আগেই দীপাকে রান্না বান্না সব শেষ করতে হয়। গতকাল বিকালের দিকে বাড়ি ফিরেছিল, রাতে আর রান্নার প্রয়োজন পড়েনি। ছেলে মেয়েদের আবদারে কাদের বাইরে থেকে খাবার আনিয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে খাবার টেবিলে খাবারগুলো সাজিয়ে দিল দীপা। কাদের তৈরি হয়ে খেতে বসলো। দীপার অভ্যাস, কাদের যখন খাবার খায় তখন পাশ থেকে নড়ে না। কাদের আবার এতটুকুতেই রেগে যায়। হাতের কাছে জিনিসপত্র না পেলে আরও বেশি চটে যায়। আর খাবার দাবারে যদি কোনো অসুবিধা হয় তবে মেজাজ যে ঠিক কতটা চটে যায় সেটা না বলাই ভালো। সেই জন্য দীপা ওখান থেকে নড়ল না। যখন যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গে হাতের কাছে এনে দিল। অবশ্য এত বছরে দীপার সব কিছু মুখস্থ হয়ে গেছে। কখন কোথায় কাদেরের কে কতটুকু পরিমাণ প্রয়োজন সে সব জানে। টেবিলে 3-4 পদের তরকারি দেখতে পেল কাদের, এবং সবগুলোই কাদেরের পছন্দের। খাবারগুলো দেখে জিভে জল চলে এলো। দীপা চলে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া নিয়ে বেশ অসুবিধায় পড়তে হয়েছিল। কাদেরের মা তো অসুস্থ, রান্না করতে পারে না। কাদের আগ বাড়িয়ে নিজের বোনকে খাবার পাঠাতে বলেছিল, তবে বোন নিজের ব্যস্ততা দেখিয়েছে। আবার বলেছে রান্না করে দেবে, তবে যেন বাজার করে দিয়ে যায়। বলা চলে তখন অপমানিত হয়েছিল কাদের। বাজার করে দেওয়াটা বড় কথা নয়, সেটা তো কাদের প্রায়ই করে দেয়। তবে কথাটা হলো এইভাবে যাওয়া। ভাই না খেয়ে আছে, সেখানে কি করে বোন আগে বলতে পারে বাজার করে দিয়ে যাওয়ার কথা, তারপরে রান্না করে পাঠাবে? যদি বাজার করেই খেতে হয় তবে নিজে রান্না করে খাওয়াই তো ভালো, নয়তো বাইরে থেকে খাবার নিয়ে আসা যাবে। আর এই কয়টা দিন বেশিরভাগ বাইরে থেকেই খাবার খাওয়া হয়েছে, যার ফলে মুখের রুচি যেন মরে গেছে। তাই বাইরের খাবার খাওয়ার অভ্যাস কাদেরের নেই। বেশ তৃপ্তি করে খেলো খাবারটুকু।
খাবার মাঝে আবার প্রশংসা করলো দীপার হাতের রান্নার। খুব সুন্দর হয়েছে রান্না এগুলো দীপা। এই কয়েকদিন তো খাওয়ার খুব কষ্ট হয়ে গিয়েছিল। এর আগের দিন হিমেলের বউয়ের হাতে রান্না ভালো লেগেছিল, আর আজ তোমার হাতে রান্না খেয়ে একদম রুচি ফিরল। দীপা যেমন খুশি হলো ঠিক তেমন একটু খারাপও লাগলো। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে বোধহয় কাদেরকে। মানুষটা সারা দিন খাটাখাটনি করে দিন শেষে বাড়ি ফিরে যদি একটু ঠিকমতো খাবারটা না পায় তবে কি আর কাজ করতে শরীর যায়? দীপার মনে হলো ও একটু বেশি রাগ করে ফেলেছিল। যদিও জানে ভাবনাটা অযৌক্তিক, প্রয়োজনের তুলনায় খুব কমই রাগ দেখিয়েছিল, তবে তারপরেও খারাপ লাগলো। ওই যে সংসার আর স্বামীর প্রতি মায়া। খাওয়া দাওয়ার মাঝে কলিং বেল বেজে উঠল। দীপা গিয়ে দরজা খুলে দিল। রাবেয়া নিজের ছেলে মেয়েদের নিয়ে এসেছে বলতে রাখতে এসেছে। প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে ছেলে মেয়েদেরকে এই বাড়িতে রেখে যায়। দীপাই দেখাশোনা করে ওদের। বাড়িতে যদি কোনো কাজের লোক রাখে দেখাশোনা করার জন্য তবে তো টাকা খরচ হবে। সকালের নাস্তাটাও এখান থেকে করে যায়। বেশিরভাগ দিন দুপুরের খাবারটা দীপাই রান্না করে বক্সে দিয়ে যায়। রাবেয়া একটা ব্যাপার খেয়াল করলো, প্রতিদিন যেমন আসার সাথে সাথে কাদের হাসি হাসি মুখ নিয়ে কথা বলে, বাচ্চাদেরকে আদর করে, আজ তেমনটা হলো না। বরং পাত্তাই দিল না খুব একটা, চুপচাপ খেয়ে যাচ্ছে। কারণটা হয়তো রাবেয়া নিজেও বুঝলো, তবে এই নিয়ে কথা তুলতে চায় না। তুললে রাবেয়ারই বিপদ। চেয়ারে বসে ব্যস্ততা দেখিয়ে দীপাকে উদ্দেশ্য করে বলল, দীপা তাড়াতাড়ি খাবার বেড়ে দাও তো, অফিসের দেরি হয়ে গেছে। আর দুপুরের জন্য রান্না করে থাকলে আমাকে একটু একটা বক্সে তুলে দাও, আজ রান্না করার সময় হয়নি। দীপা কোনো কথা বাড়ালো না, চুপচাপ খাবার দিল। দীপার খাবার বাড়ার মাঝে রাবেয়া দরজার কাছে রাখা একটা শপিং ব্যাগ দেখিয়ে বলল, এতে আমার বাচ্চাদের কিছু জামা প্যান্ট আছে, আসলে সময় পাচ্ছিলাম না আমি, তুমি একটু ধুয়ে রেখো তো। এইসব ব্যাপার আজ নতুন না দীপার জন্য, তাই অবাকও হলো না, খারাপও লাগলো না। মনে হলো রোজকার সেই নিয়ম মাফিক জীবনে যেন আবারও ফিরে এসেছে। চুপচাপ শুধু মাথা নাড়ালো। রাবেয়া আবারও বলে উঠল, আজ দুপুরে আমার ছেলে মেয়েকে একটু খাইয়ে দিও, শেষবার রেখে গিয়েছিলাম, শুনেছিলাম তুমি নাকি খাইয়ে দাওনি। আর মাছ রান্না না করে মাংস রান্না করো, মাংস ছাড়া খেতে পারে না ওরা। দীপা মনে করার চেষ্টা করলো এই বাড়ি থেকে যাওয়ার দিন ঠিক কী ঘটেছিল। হ্যাঁ, ওই দিন বাচ্চারা একাই খেয়েছিল, তবে দীপা খাইয়ে দিতে চেয়েছিল। বাচ্চারাই নিজ থেকে একা খেতে চেয়েছিল, তার জন্য আর খাইয়ে দেওয়াও হয়নি, সেটাই বলল। আমি ওদের খাইয়ে দিতে চেয়েছিলাম আপা, কিন্তু ওরা একা খেতে চেয়েছিল, আমি কি করতাম? ওরা খেতে চাইলেও আর তুমি ছেড়ে দিলে? তোমার কোনো আক্কেল নেই? যদি কাটা গলায় আটকে যেত। মন যে আজকাল বাপের বাড়ি পড়ে থাকে সেসব তো খুব ভালো করেই জানি। আমাকে তো সহ্য করতে পারো না, আমার ছেলে মেয়েকে কি করে সহ্য করতে পারবে? তবে শোনো, ভালো জন্য বলছি, এইবার সংসারটা ফিরে পেয়েছো, আর এমন কাজ করো না যেন সংসারটা হারাও। আমি আর মাই তো কাদেরকে পাঠালাম, তাই বলছি ভালো হয়ে থেকো। আমাকে আর মাকে আবার কাদেরকে তোমায় রেখে আসতে বলতে বাধ্য করো না। দীপার কেন যেন এই কথাটা বিশ্বাস হলো না যে রাবেয়া আর ওর শাশুড়ি মিলে কাদেরকে বুঝিয়ে পাঠিয়েছিল। এটা কখনোই সম্ভব না। বরং পারলে ওরা প্ররোচনা দেবে যেন দীপাকে না আনে। মনের মাঝে দাবিয়ে রাখতে না পেরে কাদেরকে কথাটা বলেই ফেললো। তুমি নিজের ইচ্ছেতে যাওনি আমাকে নিতে, কেউ পাঠিয়েছিল বলে গিয়েছিলে, আবার কেউ বললে ফেরত রেখে আসবে। আগে বলনি কেন এই কথা? আগে জানলে তো আমি একবারই ফিরতাম না। কাদেরের অভিব্যক্তি বেশ স্বাভাবিক। তৎক্ষণাৎ উত্তর দিল না দীপার প্রশ্নের। খাওয়া শেষে প্লেটেই হাত ধুয়ে গামছায় মুখ মুছতে রাবেয়াকে উদ্দেশ্য করে বলল, আপা কাপড় যে ধুয়ে নেবে, সাবান এনেছো, পানিও তো খরচ হবে, পানি টাকাটা দেবে তো। কাপড়গুলো যে দীপাকে দিয়ে ধোয়াবে, এর জন্য ওকে পারিশ্রমিক দিতে হবে, কিন্তু যদি সব শর্ত মানতে পারো তবে কাপড়গুলো রেখে যাও, না হলে সঙ্গে করে নিয়ে যাও। রাবেয়ার খাওয়ার হাতটা থেমে গেল। মুখের মধ্যে যেটুকু খাবার ছিল খুব কষ্টে গিলল। হা করে তাকালো কাদেরের দিকে। ঠিক বিশ্বাস হলো না যে এই কথাগুলো রাবেয়ার ভাই ওকে বলল। ঠিক একইভাবে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে দীপাও তো কাদেরের কথা শুনেছে। দীপাও তো কাদেরের কথাগুলোর মানেই বুঝতে পারল না।
তবে দীপা কিছু বললও না। রাবেয়া নিজেই বিস্ময় ভরা কণ্ঠে বলল, এসব কি বলছিস তুই কাদের? তুই আমার থেকে এসবের জন্য টাকা নিবি? কাদের বেশ স্বাভাবিক গলাতেই বলল, হ্যাঁ, তোমার থেকেই তো শিখলাম। আর তাছাড়া তুমি যেমন কোটিপতি নও যে 3 বেলা বাজার করে আমার জন্য রান্না করে পাঠাবে, ঠিক তেমনই আমিও এত কোটিপতি হইনি যে প্রত্যেক দিন তোমার কাপড় ধোয়ার সাবান পানির খরচ দেব, তাই বললাম। মুহূর্তের মাঝে মেজাজ গরম হয়ে গেল রাবেয়ার। গলা উঁচিয়ে ঘরে থাকা নিজের মাকে ডাকল। কাকলি বেগম তখনও খবর পাননি মেয়ের আসার, না হলে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে আসতেন। রাবেয়ার কথাটা কানে যেতেই ঘর থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে মা, কি হয়েছে? রাবেয়া অভিযোগ করে বলল, দেখো তোমার ছেলে কি বলছে, ও নাকি আমার থেকে কাপড় ধোয়ার টাকা নেবে, আবার ওর বউ একটু কাপড় ধুয়ে দেবে জন্য ওকে নাকি পারিশ্রমিক দিতে হবে। দেখেছো মা, এই বাড়িতে আমার কোনো দাম নেই, দেখেছো? রাবেয়ার থেকে বোধহয় বেশি খেপলেন কাকলি বেগম। তিনি সরাসরি কাদেরকে উদ্দেশ্য করে কিছু বললেন না। ছেলের আগে তো ছেলের বউকে ধরতে হবে, এটাই তো নিয়ম। সরাসরি দীপাকে উদ্দেশ্য করে বললেন, কি এমন কাজ করো তুমি সারাদিন যে আমার মেয়ে সামান্য কয়েকটা ময়লা জামা কাপড় ধুয়ে দেবে, তার জন্য আবার পারিশ্রমিক দিতে হবে? যদি টাকাই খরচ করার হয় তবে তোমাকে এনেছি কেন বাড়িতে? দীপা কোনো উত্তর দিল না, ইচ্ছে করেই উত্তর দিল না। এদের সাথে পেরে ওঠা সম্ভব না। এখন কথা বলতে গেলেই ঝামেলা লেগে যাবে, আর দীপা চাচ্ছে না যে ঝামেলা হোক। তবে কাদের চুপ থাকলো না, কাকলি বেগমকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ মা, ঠিকই বলছো। দীপা এই বাড়িতে কাজ করার জন্য এসেছে, ওকে কাজ করানোর জন্যই আমি এনেছি। তবে আজ থেকে ও তাদেরই কাজ করবে যারা আমার উপকারে আসে। সামান্য 1 সপ্তাহ আমার বউ বাপের বাড়িতে গিয়েছিল, আর এই একটা সপ্তাহে 3 বেলা তোমার মেয়ের বাড়ি থেকে আমার জন্য খাবার আসেনি। শর্ত দিয়েছিল বাজার করে দিতে হবে, বাজার না করে দিলে নাকি তোমার জামাই রান্না করে পাঠাতে দেবে না। আর সেখানে 3 বেলার ভেতরে 2 বেলাই সারা বছর তোমার মেয়ে আমার টাকাই খায়। সারা বছর বিনামূল্যে আমার বউ তোমার ছেলের মেয়ের দেখাশোনা করে। তোমার মেয়ের বাড়িতে যেদিন অতিরিক্ত মেহমান আসে সেদিন আমার বউকে নিয়ে যায় কাজ করানোর জন্য। আর আমি এত কিছুর বদলে তোমার মেয়ের কাছ থেকে এইটুকু 3 বেলা খাবার পেলাম না। রাবেয়া বেগম একটু কান্নার নাটক করে বলল, তুই জানিস না তোর দুলাভাই কেমন বাজরে? যদি তাড়াতাড়ি শেষ হয়ে যেত তবে আমার ওকে জবাবদিহিতা করতে হতো। কাদের তাচ্ছিল্য হেসে বলল, কাকে কার কাছে জবাবদিহি করতে হয় সেটা কি আমাকে আবার নতুন করে জানতে হবে আপা? মাছ মাংস দিয়ে ভাত চাইনি তোমার থেকে, চেয়েছিলাম শুধু 3 বেলা একটু খাবার। ভর্তা দিয়ে হলেও তো দিতে পারতে। তুমি তো নিজেই চাকরি করো আর আমাকে জবাবদিহির দোহাই দেখাচ্ছ। রাবেয়া আরও কিছু বলে উঠতে চাইল, তবে তাকে আগেই কাদের হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলল, থাক, আর কোনো অজুহাত দেখাতে হবে না। এই 1 সপ্তাহে আমি বুঝে গিয়েছি কে আমার আপন। তুমি আমাকে বলতে না যে দীপার মতো বেয়াদব মেয়েকে যেন আমি তালাক দিয়ে দেই? তোমরা তো আছো আমার ছেলে মেয়ের দেখাশোনার জন্য, এই তার নমুনা। তোমাদের ভরসায় আমি দীপাকে ছাড়বো? নিজের অজান্তেই দীপার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই জন্যই বোধহয় বলে মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু। যেই মানুষগুলোর নিজেদেরও সংসার আছে, নিজেদেরও স্বামী সন্তান আছে, তারা কিভাবে আরেকটা মেয়ের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগতে পারে, তাও কোনো রকম কারণ ছাড়া? যেখানে দীপা আজ 10টা বছর হলো কোনো কিছুর বিনিময় ছাড়াই সবার সাথে সবার সেবা করে আসছে, সারা জীবন সবার থেকে ঘৃণা পাওয়ার পরেও ভালোবেসেছে, সেই মানুষগুলো কিনা দীপার সংসার ভাঙার পরিকল্পনা করেছিল। যেখানে জানে মেয়েটা কতটা অসহায়, বাবা বেঁচে নেই, ওরা কি বুঝতো না যে ভাইদের সংসারে কতদিন থাকবে? তারপরেও ওরা এই অসহায় মেয়েটার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল, যার কারণটা হয়তো ওরা নিজেরাও ভালো করে জানে না। রাবেয়া এবারে কথা বলার কোনো মুখ খুঁজে পেল না, তবে থামলেন না কাকলি বেগম। কর্কশ গলায় কাদেরকে উদ্দেশ্য করে বললেন, কে আপন সেটা তো আমিও খুব ভালো করে বুঝতে পারছি। 1 সপ্তাহ বউকে ছেড়ে থাকতে না থাকতেই বউয়ের শোকে মরে যাচ্ছিস। মা আর বোন পর হয়ে গেল। কাদের নিজেও গম্ভীর গলায় বলে উঠল, পর তোমরা আমায় বানিয়েছো। একটা কথা শুনে রাখো, দীপাকে তো আমি কোনোদিনও ছাড়তাম না, আমার ছেলে মেয়ের জন্য হলেও ছাড়তাম না।
আর এখন ছাড়বো না আমার নিজের জন্য। তোমরা যে আমার কিংবা আমার ছেলে মেয়ের কতটা খেয়াল রাখবে সেটা আমার বোঝা হয়ে গেছে। আমার ছেলে মেয়ে যেমন দিবাকে ছাড়া অসহায়, ঠিক তেমনই আমিও ওকে ছাড়া অসহায় হয়ে পড়ব। কথাটা বলে কাদের এবার দীপাকে শাসিয়ে বলল, বাড়তি কোনো কাজ যেন তোমায় আমি করতে না দেখি দীপা। অন্যের জন্য নিজের সংসারে অশান্তি বাঁধিও না, এই একটা কথাই বলবো তোমায়। আশা করছি এই কারণগুলোর জন্য নিজের সংসারে অশান্তি বাঁধালে তোমার ভাইও তোমায় সমর্থন করবে না। কাদের যাওয়ার জন্য উদ্যত হলো। দরজার কাছে গিয়ে জুতো পরে আবারও পিছনে ফিরে তাকিয়ে রাবেয়াকে উদ্দেশ্য করে বলল, খাবার খেতে পারো, সমস্যা নেই। আমি এতটা ছোট লোক নই যে খাবারের বিষয়ে এসব কথা বলবো। চলে গেল কাদের। দীপা বুঝতে পারল কাদেরের স্বার্থে আঘাত লেগেছিল, তার জন্যই আজ নিজের বোনের সাথে এই ব্যবহারটা করলো। তবে যাই হোক, করেছে তো। হ্যাঁ, হয়তো দীপাকে ভালোবেসে এই কথাটা বলে যায়নি, যেন অন্যদের কাজ না করে। এটাও হয়তো নিজের স্বার্থে আঘাত লেগেছিল সেই জন্যই। তবে যাই হোক, বলে তো গেছে। এটা তো অন্তত বলেছে যে দীপাকে কোনোদিনও ছাড়বে না। দীপাকে ছাড়া অসহায় কাদের, এতটুকুই দীপার জন্য যথেষ্ট। আর চোখে একবার তাকালো রাবেয়া আর কাকলি বেগমের দিকে। বুঝতে পারলো দুজনের মাথায় আগুন জ্বলছে। সেই সাথে ইচ্ছে করছে দীপার উপরে সবটুকু রাগ ঝাড় দে, তবে পারছে না। কি অদ্ভুত! স্বামীর সামান্য একটু সমর্থন পেয়েই শ্বশুরবাড়িতে অনেকটা মাথা উঁচু হয়ে গেল যেন দীপার। আজ বোধহয় প্রথমবার কাদের দীপাকে এতটা সমর্থন করতে লাগলো। কাকলি আর রাবেয়া ওকে আর কিছু বলতে পারল না। যদি কাদের হিমেলের মতন হতো তবে দীপার সংসারটা না জানি আরও কত সুন্দর হতো। আজ অফিসে গিয়ে হিমেল দেখলো মনিরও এসেছে, নিজের ডেস্কে বসে কাজ করছে এবং বেশ হাসি হাসি মুখ নিয়েই কাজ করছে। হিমেল বুঝলো মনিরের সংসারে শান্তি ফিরে এসেছে। হিমেলের পাশের ডেস্কটাই মনিরের। নিজের জন্য বরাদ্দ জায়গায় গিয়ে হিমেল বসতেই ওর পাশে বসা মনির হাস্যোজ্জ্বল গলায় বলল, গুড মর্নিং। হিমেল মনিরের দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, গতকালকে রাত বোধহয় খুব ভালো কেটেছে, সেজন্য আজকে গুড মর্নিং হচ্ছে, তাই না মনির? মনির স্বভাবে মারাত্মক খাবাকোবা, একটু ঘুরিয়ে কথা বলা খুবই কম বোঝে। ফলস্বরূপ হিমেলের কথা বলাটা মনির বুঝতে পারল না। অবুঝের ন্যায় প্রশ্ন করল, কি বললি? হিমেলের মজার করার মুডটাও নষ্ট করে দিল মনির। ফলস্বরূপ বিরক্তি গলায় বলল, কিছু না, বলদ হওয়া ভালো, তবে এতটাও না। মনির অনুনয় করে বলল, বল না, কি বললি? হিমেল, বল না। এই আর আর একবার বল, এবার বুঝে নেব। একটু সহজ ভাষায় বল। হিমেল আবার মনিরের দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, সহজ ভাষায় বললে শুনতে খারাপ লাগবে। আরে লাগুক খারাপ, তুই তাও বল। আমরাই তো। আমার কথার মানে ছিল, কাল রাতেও কি ভাবির কাছে লাথি খেয়েছিস, নাকি ঠিকঠাক ভাবি সবকিছু হয়েছে? মনির এক হাতে মাথা চুলকে বলল, লাতি তো খাইনি, ঠিকভাবেই ঘুমিয়েছিলাম আমি। হিমেলের বুক ছেড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই ছেলেকে বোঝাতে পারবে না হিমেল। হিমেল যত ভদ্রতা বজায় রাখার চেষ্টা করে মনির তত নোংরা হতে বাধ্য করে। শেষমেশ আর বললই না হিমেল আসল কথাটা। তবে জানি এখন যদি মনিরকে ঠিকভাবে না বোঝাতে পারে তবে কাজ করার পুরোটা সময় জিজ্ঞাসা করেই যাবে। তাই স্বাভাবিক গলায় বলল, ঘুমোতে পেরেছি, সেজন্যই বললাম গতকালকে রাত ভালো কেটেছে। সেজন্যই তো আজ সকালে আমাকে এত হাসি মুখে গুড মর্নিং বললি। এইবারে বেশ বুঝলো মনির হিমেলের কথাটা। হাস্যোজ্জ্বল গলায় বলল, হ্যাঁ, গতকাল রাতে ভালোই কেটেছে। তোর কথা অনুযায়ী কাল থেকে মা আর বউ কারোর সাথেই ঠিকভাবে কথা বলিনি। 3 বেলায় খাবার বাইরে খেয়েছি, সারাদিন বাড়িতে ছিলাম না। একদিন বাড়ি অনেক ঠান্ডা হয়েছে। হিমেল মনিরের পিঠ চাপড়ে বলল, এইভাবে চালিয়ে যা, একদিন তোর জয় হবে নিশ্চিত। তোর সংসার কেমন চলছে? নিশ্চয়ই তোর মা আর বউয়ের ঝামেলা করে, তাই না? হিমেল বেশ গর্বের সাথে বলল, আমি তোর মতন মগা না। বউ আর মা দুজনকে একসাথে কি করে সামলাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আর তার থেকেও বড় কথা, আমার বউয়ের মাঝে ঝামেলা করার সিস্টেমই নেই। তারা খুবই সহজ সরল আর ভদ্র একটা মেয়ে। ওর মতন বউ পেতেও কপাল লাগে। আর আমার মায়ের মতন মাকে সামলানোর জন্য ক্যাপাসিটি লাগে। মনির নিজেও পাল্টা হিমেলকে বাহবা দিয়ে বলল, সত্যি ভাই, তুই জিনিয়াস। যে মা আর বউ দুজনকে একসাথে সামলাতে জানে সে হচ্ছে মহাপুরুষ। হিমেল এবারে হেসে উঠে ব্যঙ্গ করে বলল,
আর তুই পুরুষই না। দুপুরের দিকে অপ্রত্যাশিতভাবে হিমেলের কাছে নাফিসের কল এসেছিল। দেখা করতে চেয়েছে নাফিস হিমেলের সাথে। কেন দেখা করতে চেয়েছে সেই সব কারণ হিমেল জানে না। দেখা করার ইচ্ছে ছিল না হিমেলের, কেননা মনে মনে নাফিসের প্রতি ভীষণ রাগ জমে আছে। আর যখনই কারোর প্রতি হিমেলের রাগ জমে থাকে তখন তার সাথে কথাবার্তা বলতে হিমেলের মন সায় দেয় না। আসলেই নিজেকে নিজে ভরসা করতে পারে না, কখন কি বেফাস বলে দেবে সেসব হিমেলের নিজেরও জানা থাকে না। ইচ্ছাকৃতভাবে তো আর করে না, বের হয়ে যায় মুখ থেকে, চাইলেও আটকাতে পারে না। তবে যেহেতু নাফিস নিজ থেকে দেখা করতে চেয়েছে, তবে দেখা করতে যাওয়া উচিত। বেয়াদবি হয়ে যায় নয়তো। নয়নতারাকে ফোন করে শুনেছিল আজ নয়নতারা একটু দেরি হলো। হিমেল তাই নাফিসকে বলল ওর আসার দরকার নেই, হিমেলই চলে যাবে। অফিস শেষ করে হিমেল গেল নাফিসের সাথে দেখা করতে। ওদের এলাকার বাজারে দেখা করতে বলেছিল নাফিস। নাফিসের বলা দোকানেই হিমেল গেল। নাফিস আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। হিমেল গিয়ে দেখল নাফিস সিগারেট খাচ্ছে। নাফিস ততক্ষণে হিমেলকে খেয়াল করেনি। হিমেল পেছন থেকে গম্ভীর গলায় বলল, সিগারেটও খাওয়া হয় তাহলে? হিমেলের কণ্ঠ পেয়ে নাফিস ঘাড় ঘুরিয়ে তাকালো। হিমেলকে দেখার পরও সিগারেট লুকানোর কোনো তাড়া দেখা গেল না নাফিসের মাঝে, চেষ্টাও করলো না। বেশ স্বাভাবিকভাবে বলল, এটা ছাড়া না দিন শুরু হয় না রাত শেষ হয়। তার মানে সিগারেট খোর? বলতে পারো, যা ইচ্ছা বলো, তবে সিগারেট ছাড়বো না। ঘর সংসার সব ছেড়ে দেব, কিন্তু সিগারেট না। হিমেল হাসল। এই বিষয়ে আর নাফিসকে কোনো উপদেশ দিল না। বলুন, কি বলার জন্য রেখেছিলেন? 1 ঘন্টা সময় আছে আপনার কাছে, তারপর যেতে হবে আমায়। কিছু না, এমনি ডেকেছিলাম। বসো, চা খাওয়াই। বাবার টাকাতেই খাওয়াবো। বসল হিমেল। এরপরে নাফিস নিজের পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে হিমেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরে নাও এটা। জানি চায়ের থেকে এটা খেলে বেশি শান্তি পাবে। হিমেল সিগারেটটার দিকে তাকিয়ে একবার না বলতে চাইল, তবে নাফিস সেই সুযোগ দিল না। আর তার আগেই নিজে থেকে বলে উঠল, অযথা মিথ্যা বলে লাভ নেই। তোমার নজর দেখেই বুঝে গিয়েছি আমি। একমাত্র সিগারেট প্রেমী সিগারেটের দিকে এমনভাবে তাকায়। আর তাছাড়া যদি তুমি নিজে না খেতে, তবে এতক্ষণে আমাকে এই বিষয়ে জ্ঞান দেওয়া শুরু করতে। লজ্জা না পেয়ে খেয়ে নাও। হিমেল সত্যিই লজ্জা পেল। হিমেল সিগারেট খায় ঠিকই, তবে নাফিসের মতন সিগারেট খোর না। আর হিমেল যে সিগারেট খায় সেটা বাড়ির কেউ জানেও না। ভার্সিটিতে পড়াকালীন অভ্যাসটা তৈরি হয়েছিল, তবে দীপা আর মমতা বেগমের অনুরোধে ওদেরকে বলেছিল ছেড়েছে। আসলেও অনেকটা ছেড়েও দিয়েছে। আগের তুলনায় অনেক কম সিগারেট খায়, তবে একেবারে ছাড়তে পারেনি। হিমেল যে সিগারেট খায় এই কথাটা নয়নতারাও জানে না। একদিন কথায় কথায় নয়নতারা বলেছিল পছন্দ না নয়নতারার এই অভ্যাসটা, সেই জন্য আর ভয়ে বলা হয়ে ওঠেনি। সত্যি বলতে নাফিসের সিগারেট খাওয়া দেখে সত্যিই ইচ্ছে হয়েছিল একটা টান দেওয়ার। এখন যেহেতু নাফিস সবটাই বুঝে গেছে, তাহলে অযথা লুকিয়ে লাভ কি? একটা টান দেওয়াই যায়। সিগারেটটা হাতে নিয়ে আগুন ধরিয়ে মনের সুখে একটা টান দিল। এটাই হলো জীবনের প্রকৃত শান্তি। তবে হিমেলের সেই শান্তি বেশিক্ষণ টিকল না, কারণ হঠাৎ করে পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো হিমেলের কানে। হিমেল, তুমি এখানে? হিমেলের হিসেব মতো কণ্ঠটা আকবর সাহেবের হওয়া উচিত, তবে মনে মনে প্রার্থনা করলো উনি যেন না হয়। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে দেখল পিছনে, আকবর সাহেবই দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ হিমেল হাতে থাকা সিগারেটটি মাটিতে ফেলে দিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। জি বাবা, আসলে আমি সিগারেটটা খাচ্ছিলাম না, নাফিস আমাকে ধরতে দিয়েছিল। আকবর সাহেব গম্ভীর গলায় বললেন, আমি যে দূর থেকে তোমার মুখ দিয়ে ধোঁয়া বের করতে দেখেছিলাম। বিপাকে পড়ল হিমেল। কি অজুহাত দেবে? ধরা তো পড়েই গেছে। এখন তো মিথ্যে বলে লাভ নেই, বরং মিথ্যে বললে ঘটনাটা আরও খারাপ পথে চলে যাবে। আকবর সাহেব তো মিথ্যে বলা পছন্দই করে না। তবে কি একটা অপমান হলো হিমেলের। এভাবে কেউ ধরা পড়ে, আবার ধরা পড়েছে তো পড়েছে, আবার মুখের উপরে একটা মিথ্যে বলেও দিল। আসলে এই ভুলটা হিমেলেরই হয়েছে। শ্বশুরবাড়ির এলাকায় এসে কেউ কি এসব আজে বাজে কাজ করে?
সব দোষ এই নাফিসের পাল্লায় পড়ে হিমেলের অবনতি হলো। এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এইদিকে হিমেলের থেকে কোনো উত্তর না পেয়ে আকবর সাহেব এবার নাফিসকে উদ্দেশ্য করে বললেন, নিজে তো অপদত্ত হয়েছো, এবার এই ছেলেটাকেও একই পথে আনার চেষ্টা করছো। ভুলে গেছো যে ও তোমার বোনের স্বামী। খারাপ না করলে কি চলতো না? নাফিস বেশ গা ছাড়া ভাব নিয়ে বলল, আগে থেকেই যে আমার পথে চলে এসেছে, তাকে নতুন করে কি আনবো? তুমি জিজ্ঞেস করে দেখো, ও আগে থেকেই সিগারেট খায়। আকবর সাহেব বিস্ময়ে ভরা কণ্ঠে বললেন, তুমি সিগারেট খাও হিমেল? হিমেল মিনমিনে গলায় বলল, আসলে বাবা অত খাই না, দিনে দু একটা। আপনি খারাপ ভাবেন না, সিগারেট খেলেই তো আর কেউ খারাপ হয়ে যায় না। আমি কিন্তু মানুষটা ভালো। আর কি কি লুকাচ্ছ? অন্যগুলো খাওয়া হয় না নাকি? না না বাবা, ওসব খাই না, কখনো ছুঁয়েও দেখিনি, সত্যি বলছি। কিভাবে বিশ্বাস করি তোমায়? হিমেল অসহায় গলায় বলল, এই একটা ছোট্ট ব্যাপার নিয়ে পুরো বিশ্বাসই ভেঙে গেল বাবা। এতটা নড়বড়ে ছিল আমার প্রতি বিশ্বাস। নয়ন জানে। হিমেল একটা শুষ্ক ঢোক গিলে বলল, না জানে না, দয়া করে আপনি বলবেন না ওকে। আমি ছেড়ে দেব, সত্যি বলছি ছেড়ে দেব। এত সহজ না ছেড়ে দেওয়া। এতদিনের অভ্যাস হুট করে ছাড়তে পারবে না, এটাই স্বাভাবিক। আকবর সাহেবের কথাটা শুনে নাফিস হেসে উঠে হিমেলকে বলল, জানো তো হিমেল, সিগারেটের অভ্যাস যে কতটা ভয়ঙ্কর সেটা বাবা জানে। খুব সহজে যে ছাড়তে পারবে না সেটাও বাবা জানে, কারণ এই নেশাটা আমার বাবাকে দেখেই তৈরি হয়েছে। একটু অপ্রস্তুত হয়ে বললেন আকবর সাহেব। হিমেল বিস্ময়ে ভরা কণ্ঠে বলল, বাবা আপনিও আমাদের দলের লোক? আকবর সাহেব মৃদু গম্ভীর গলায় বললেন, ছিলাম, তবে মারুফা আর নয়নের জন্য ছাড়তে হয়েছে। যাই হোক, একাই এসেছো যে, আমার মেয়েটাকে আনুনি কেন? আবার এসেছো যখন, তখন বাড়িতে না গিয়ে বাজারে কি করছো? নাপিস, তোমার কি এতটুকু জ্ঞান নেই যে হিমেলকে বাড়ি নিয়ে যাওয়া উচিত ছিল? নাফিস আর হিমেল দুজনেই বুঝল আকবর সাহেব নিজের সিগারেটের ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছে, তাই এই নিয়ে আর কথাই তুলল না। আকবর সাহেবের কথায় প্রেক্ষিতে নাফিস বেশ গা ছাড়া ভাব নিয়ে বলল, তোমাদের প্রয়োজনে তো ডাকিনি যে বাড়ি নিয়ে যাব, আমার প্রয়োজনে ডেকেছিলাম, তাই বাজারে আছি। তোমার আবার কি প্রয়োজন? সেসব হিমেলকেই বলবো। আকবর সাহেব বুঝলেন নাফিসের মুখ দিয়ে কোনো কথা বের করা সম্ভব হবে না, তাই সরাসরি হিমেলকে উদ্দেশ্য করে বললেন, হিমেল, তুমি বলো তো নাপিস কি বলেছে তোমায়? আশা করি আর মিথ্যে বলবে না আমায়। হিমেল এবারও লজ্জায় মাথা নামিয়ে বলল, জি বাবা, আর বলবো না। নাফিস তো এখনো কিছু বলেননি, তার আগে আপনি চলে এসেছেন। আকবর সাহেবের এবার একটু চিন্তা হলো। ছেলেকে তিনি বিশ্বাস করতে পারেন না। নাফিসকে অবশ্য ভরসা করা যায়ও না। তবে প্রশ্ন হলো হিমেলকে এখানে কেন ডেকেছে? উদ্দেশ্য কি ছেলের? ভয় পেলেন আকবর সাহেব। নাফিস আবার আজে বাজে কিছু বলে দেবে না তো, যার কারণে নয়নতারার সংসারের উপর প্রভাব পড়বে? কারো আজে বাজে কথায় অন্তত হিমেলের দ্বারা নয়নতারার সংসারে প্রভাব পড়বে না, এটা উনি জানেন। তবে হিমেলের সম্মান রক্ষার দায়িত্বটাও ওনার বাড়ির জামাই বলে কথা, নরম থাকলে চলবে না। নাফিসকে উদ্দেশ্য করে এবারে শাসিয়ে বললেন, একটা কথা মনে রেখো নাফিস, সারা জীবন তোমার অসংখ্য অন্যায় ক্ষমা করে দিয়েছি। তবে যদি কোনো আজে বাজে আচরণের প্রভাব আমার মেয়ের সংসারের উপর পড়ে, এইবার কিন্তু আমি তোমায় কখনো ক্ষমা করব না। নাফিস এবারে বিরক্তিকর গলায় বলল, কি বলবো? আমি তোমার জামাইকে যে তোমার মেয়ের সংসার ভাঙবে এমনি ডেকেছিলাম। তোমার জামাইয়ের সাথে কথা বলতে বেশ ভালোই লাগে, সেই জন্য ডেকেছিলাম। তোমার মেয়ের সংসার ভাঙার আমার কোনো ইচ্ছে নেই। এতক্ষণে নিশ্চিত হলো আকবর সাহেব ওনার এক জায়গায় যাওয়ার আছে, জরুরি কাজ পড়েছে। হিমেলকে অনেকবার করে জোর জবরদস্তি করলেন বাড়িতে যাওয়ার জন্য, তবে হিমেল রাজি হলো না, বলল অন্য কোনো দিন যাবে। বউকে ছাড়া একা একা শ্বশুর বাড়িতে গিয়ে কী বা করবে? তাও আবার সেখানে আকবর সাহেবই থাকবেন না। আকবর সাহেব আর বেশিক্ষণ সেখানে দেরি করতে পারলেন না, চলে গেলেন। নাফিসের সাথে কিছুক্ষণ আড্ডা দিল হিমেল। আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ করে হিমেলের চোখ গেল রাস্তা দিয়ে হাঁটতে থাকা একজন ব্যক্তির উপর। মানুষটা যে জবরুল সেটা চিনতে ভুল হলো না হিমেলের।
তবে প্রশ্ন হলো, জবরুলের পাশে থাকা মেয়েটাকে এমনভাবে বোরখা হিজাব দিয়ে নিজেকে ঢেকে রেখেছে যে বয়সটাও আন্দাজ করার উপায় নেই। হিমেলের কৌতূহল হলো জানার জন্য। জবরুল কাছাকাছি আসতেই হিমেল চাচা বলে ডাক দিল। পা থেমে গেল জবরুলের, কণ্ঠটা পরিচিত লাগলো। তার মধ্যে সচরাচর কেউ ওকে চাচা বলে ডাকে না। এদিক ওদিক তাকালো, হিমেল হাত উঠিয়ে ইশারায় ডাকলো। হিমেলকে দেখতেই জবরুল সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে ফেলল, তবে ভয় পেল না। আর জবরুল পালাবে না। আর জবরুলের কাছে গর্ব করার মতন বিষয় আছে। ভালোই হয়েছে হিমেলের সাথে দেখা হয়ে গেল। খুব অপমান করেছিলেন এই ছেলেটা জবরুলকে। আজ জবরুল নিজের অপমানের উচিত জবাব দেবে, বুঝিয়ে দেবে হিমেলকে যে জবরুল ওর থেকে কোনো অংশে কম না, বরং হিমেলের থেকে অনেক বেশি সুন্দরী বউ জবরুল পেয়েছে। জবরুল পাশে দাঁড়ানো নিজের বউয়ের দিকে তাকিয়ে দাঁতগুলো বের করে হেসে বলল, আরে হইব না দেরি, সব কিনা দিমু তো আপনার, চিন্তা করেন না। মেয়েটা একটু ব্যস্ততা দেখিয়ে বলল। মেয়েটা আর আপত্তি করল না। জবরুল কাছাকাছি আসতেই হিমেল প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, চাচা, সাথে ইনিকে? জবরুল তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আমারে দেখা তোমার কোন দিক দিয়া চাচা মনে হইতাছে? আমারে দেখেও এখনো জোয়ান মনে হয়, চোখে কি কম দেখো? হিমেল অনেক কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে বলল, সরি চাচা, যাই হোক, পাশে ইনিকে চাচা? জবরুল বুক ফুলিয়ে গর্বের সাথে বলল, আমার বিবি রিয়া, একের বিবি পাইছি আমি। চাঁদের লাহান মুখ, ফুলের লাহান নরম হাত, আর পাখির লাহান কণ্ঠ আমার বিবির। শোনো শ্যামরা, এই জবরুলের পিছে মাইয়াগো লাইন লাগিয়া যায়। সেই দিন অপমান করছিলা, খালি কিছু কইনি। হিমেল বিস্ময় ভরা কণ্ঠে বলল, এটা সত্যি আপনার বউ? কিভাবে বিয়ে করলেন? অজ্ঞান করে নাকি? মেয়ে দিল কে আপনাকে? জবরুল ঝাঝালো গলায় বলল, ফাইজলামি করো। অজ্ঞানে কইরে কবুল হইব কেমনি? অজ্ঞানে স্ব ইচ্ছায় আমার বিবি আমারে বিয়া করছে। 17 বছরের যুবতী বিবি আমার। চেহারা খান খালি দেখাইলাম না, আমার বিবি পর্দা করার জন্য, না হইলে রূপ দেখে তুমি এইখানে জ্ঞান হারাইতা। হিমেলের বড্ড আফসোস হলো মেয়েটার জন্য। তবে প্রশ্ন একটাই, কিভাবে সব জেনেও কোনো মা বাবা নিজেদের মেয়ের বিয়ে এর সাথে দিল? মেয়ের খরচ এতটাই বেশি হয়ে গেছিল তাদের কাছে? এই ব্যাপারটা থেকে হিমেল আরও একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারল, যে এই দেশে মনিরের মতো বেক্কলের অভাব নেই। শুধু একা বেচারা মনিরকে দোষ দিয়ে লাভ নেই। না হলে কি আর কেউ অল্প বয়সী একটা মেয়েকে জবরুলের মতন বুড়োর সাথে বিয়ে দেয়? জবরুল মেয়েটার বাবার বয়সী, অথচ হয়ে গেল স্বামী। কি অদ্ভুত ব্যাপার! হিমেলের এইসব ভাবনার মাঝে জবরুল ফের বলে উঠল, কি ভাবনায় পইরা গেলা তো? হয়েছিলাম না ধৈর্য ধরতে? তাহলে তোমারও আমার বিবির লাহান একখান বউ থাকতো। শেষত বিয়ে করলই কালা মাইয়ারে। কথাটা বলার সাথে সাথে হিমেল চোখ গরম করে জবরুলের দিকে তাকালো। ভয় না পেয়ে যাবে কোথায় জবরুল? ভয় পেতে বাধ্য। গলাটাও শুকিয়ে গেল। একটা শুষ্ক ঢোক গিলে নিজের কথাটা সংশোধন করে বলল, না মানে কইতেছিলাম যে আরো সুন্দর মাইয়া ছিল আমার খোঁজে, তুমি চাইলে দিতে পারতাম। যা এখান থেকে, যা জানা ছিল জেনে নিয়েছি। ওই মিয়া, তুই তো গাড়ি করতেছ কেন? সম্মান দিয়ে কথা কও, দেখতেছ না পাশে আমার বিবি খাড়াই আছে? ওই জন্যই অনেকক্ষণ থেকে সম্মান দিয়েছি, আর পারলাম না। বিয়ে তো করেছিস, এখন দেখ কতদিন থাকেই বউ। জবরুল জোর গলায় বলল, সারা জীবন থাকবো আমার বিবি জান, আমারে মেলা ভালোবাসে। রাইতে ঘুমায় না আমারে ভালোবাসার ঠেলায়। সারা রাত আমারে দেখতে দেখতেই কাটটা যায় হের লাইগা, তারে ঘুমের ওষুধ কিনা দিতেছি। হিমেল জবরুলের দিকে একটু ঝুঁকে গিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, সাবধান থাকিস, ঘুমের ওষুধ খাইয়ে আবার মেরে দিয়ে পালিয়ে না যায়। এমন ঘটনা কিন্তু আজকাল ঘটছে। ভয় দেখাইতেছ আমারে, লাভ হইব না। বউরে আমি ছাড়বো না। থাকো মিয়া, থাকো তুমি। আমি আমার বউরে লইয়াই যাই কেনাকাটা কইরা দিতে। এত রাতে কেউ কেনাকাটা করতে আনে? দিনের বেলা কই গিয়েছিলি? আরে বউ তো আমার বর্দা করে হের লাইগা দিনে বাইর হইতে চায় না। আর তাছাড়া আমার চান্দেলহান বউরে দিনের বেলা বাইর করব কেন? জানো না, সাত রাতের বেলাতেই আকাশে ওঠে। বিবি যান, চলেন। কথাটা বলে নিজের বউকে নিয়ে সেখান থেকে চলে গেল। জবরুল চলে যেতেই হিমেল অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে আবার বেঞ্চের উপরে বসে পড়ল। নাফিস তখনও চুপচাপ বেঞ্চের উপরে বসে চা খাচ্ছে। জবরুলের সাথে তার বিশেষ কোনো পরিচয় নেই, কথাবার্তাও হয়নি। তাই হিমেলের কথার মাঝে নাক গলাতেও পছন্দ করল না।
এদিকে বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও যখন হিমেলের হাসি থামল না, তখন নাফিস বিরক্ত হয়ে বলল। এত হাসার কি আছে? হিমেল হাসতে হাসতে বলল। আপনি বুঝবেন না, জবরুল একটা বউ পেয়ে গেল, ভাবা যায়? কথাটা বলে হিমেল আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। এবারে নাফিস প্রচণ্ড বিরক্ত হলো, আর থামালো না হিমেলকে। যতক্ষণ ইচ্ছে হাসুক, একসময় বিরক্ত হয় নিজেই ঠিক থেমে যাবে। হিমেলের হাসি আরও অনেকক্ষণ পর থামল, তবে স্বেচ্ছায় না। যখন কানে ভেসে এলো জবরুলের চেঁচানোর শব্দ, তখন হিমেলের হাসি থামল। সেদিকে তাকাতেই দেখল তুমুল গতিতে একটা বাইক চলে গেল। এতটাই দ্রুত চলে গেল যে হিমেল ঠিকভাবে দেখতেও পারল না মানুষগুলোকে। তবে যতটুকু মনে হলো বাইকের পিছনে যে মেয়েটা বসেছিল সেটা জবরুলের বউ। তবে কথা হলো, জবরুলের বউ যাবে কোথায়? খুব অল্প সময়ের মাঝে সেখানে জবরুল এলো হা হুতাশ করতে করতে। হিমেলের কপালের ভাঁজ এবারে গাঢ় হলো। জবরুল তো এখানে, বউ তবে গেল কোথায়? তার মানে হিমেল যা সন্দেহ করেছিল তাই কি ঠিক হলো? একে একে দুই মিলিয়ে নিল হিমেল। কথাগুলো ভাবতেই আবারও হাসি পেল। তবে এখন হাসার থেকেও বেশি জরুরি জবরুলের কাছে এগিয়ে যাওয়া, সহানুভূতি দেখাতে হবে তো। হ্যাঁ, যতই জবরুলের সাথে শত্রুতা থাকুক, অপছন্দ হোক, তবে যেহেতু মানুষটা বিপদে পড়েছে, তার সাহায্যে এগিয়ে যাওয়া তো হিমেলের কর্তব্য। হিমেল তো নরম মনের মানুষ, কারো কষ্ট হিমেলের ঠিক সহ্য হয় না। তাও যদি আবার সেটা হয় সংসার ভাঙার কষ্ট। এই আগুনে যে একটু ঘি ঢালতেই হবে, দরকার হলে পেট্রোল ঢেলে দেবে, তবুও আগুন নিভতে দেওয়া যাবে না। নাফিসকে উদ্দেশ্য করে বলল। তুমি বসো, আমি আসছি। নাফিস ঠায় সেখানেই বসে রইল। আশেপাশে কোথায় কি হয়ে যাচ্ছে সেসবে তার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। এদিকে জবরুলের চেঁচামেচিতে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে। হিমেল তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে বলল। কি হলো চাচা, বউ কই আপনার? জবরুল পিচ ঢালা রাস্তার উপরে বসে ধপ করে পড়ল। কপাল চাপড়ে হা হুতাশ করতে করতে বলল। হ্যাল্লা, এটা কি হইল? আমার বিবিচান পলাই গেল রে। কোন বেড়ার লগে আমার বিবির নরম নরম হাত ধইরা পলাইয়া গেল রে। আমার বিবি এতই পর্দাশীল আর লাজুক মাইয়াছে, আমারও তেনার হাত ধরতে দেয় না, আর ওই ব্যাটার কেমনে ধইরা পলাইয়া গেল। আশেপাশে সবাই এবার ঘটনাটা বুঝতে পারল। কম বেশি সবাই চেনে জবরুলকে। 2 দিন আগে যখন বিয়ের খবর পেয়েছিল, তখন অনেকে আন্দাজ করে ফেলেছে এই বিয়েটা টিকবে না। এত কম বয়সী সুন্দরী মেয়ে কি আর জবরুলের সাথে সংসার করতে পারে? বাবা মা না হয় টাকার অভাবে খাওয়ানোর পড়ানোর ভয়ে বিয়ে দিয়েছিল, তবে মেয়ে আর সংসার করবে না। কারো কাছেই ঘটনাটা গুরুত্বপূর্ণ মনে হলো না। তার থেকেও বড় কথা, জবরুলের শোকে কাতর হয়ে পড়ার কোনো মানেই হয় না। যে যার নিজের কাজে চলে গেল, তবে যেতে পারল না হিমেল। ওই যে হিমেলের দয়ার শরীর। জবরুলকে এইভাবে অসহায় অবস্থায় ফেলে রেখে কি যাওয়া যায়? খারাপ লাগবে তো। পাশে বসলো হিমেল, সহানুভূতি দেখিয়ে বলল। চাচা, আপনার জন্য আমার সত্যিই খারাপ লাগছে। বউ পাওয়া কি আর মুখের কথা? একটা বউ পাওয়া যে কত কষ্টের ব্যাপার সেটা তো আমি খুব ভালো করে জানি, তাও আবার আপনার এই বয়সে। মস্কারা করতেছ আমার লগেই? আমার বিবি পলায় গেছে, একটু তো সহানুভূতি দেখাও। হিমেল আফসোসের সুরে বলল। দেখাচ্ছি তো সহানুভূতি, বলছি তো খারাপ লাগছে আমার। তবে কথা হলো চাচা, বিয়ে যে করলেন, কাজ কি কিছু হয়েছিল? নিজে কি বউয়ের হাত ধরে বুঝেছিলেন বউয়ের হাত নরম, নাকি বউ আপনাকে বলেছিল? এবার আরও বেশি অসহায় দেখালো জবরুলকে। পূর্বের থেকেও দ্বিগুণ হাহুতাশ গলায় বলল। কইলাম তো, বউ আমার বর্দা করে। সে আমারে কইছিল যে আমি নাকি তার জীবনে প্রথম পুরুষ, আমি যাতে তার একটু সময় দিই। তার নাকি লজ্জা করে আমারে দেখলে। আমার কষ্ট হয়েছিল, তাও আমি তার কথা ভাইবা সময় দিছিলাম। 2 দিন হয়ে গেছে আমারে ভুলাইয়া ভালাইয়া কয় তার নাকি রাতে ঘুমায় না। আমারে পাশে শুইলে নাকি তার সারা রাত আমারে দেখতেই চলে যায়। তারপর সে কইছিল আমি যেন তার ঘুমের ওষুধ আইনা দিই। আমি ভালো মানে তার ওই আইনা দিছিলাম, কিন্তু এখন আমি বুঝতেছি কেন 2 দিন হইল রাইতে আমি বেশি ঘুম হইতাছে। আমার ঘোল খাওয়াইয়া দিল রে। কথাটা বলে জবরুল একটু থামল। হিমেলের প্রচণ্ড হাসি পাচ্ছে, তবে আগে হাসলে চলবে না, কেননা বুঝতে পারছে জবরুল আরও কিছু বলতে চায়। এখন যদি হাসে, তবে বাকি কথাটা শোনা হবে না। একটু পর জবরুল আবার হা হুতাশ করে বলে উঠল। আর এই চইলা যাইতো সমস্যা ছিল না, আর একখান বিয়ে করে নিতাম, কিন্তু তার একটু সুইতেও দিল না। কেন? আমি আগে আমার কাম কাজ সাইরা নিই, তারপর না হয় চইলা যাইতি, আফসোস হইতো না।
হিমেল এবার ফিক করে হেসেই ফেলল। হিমেলের এই মুহূর্তে হাসিটা জবরুলের গায়ে যেন আগুন জড়িয়ে দিল। হাসতাছস কেন? তোমার কাছে তো বউ আছে, হেলেই গিয়া। হিমেল বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোর বউ পালার যোগ্যতাই নেই। তুই আমার কাছে হলি বলদা পাঠা, আর তোর বউর কাছে হলি বলির পাঠা। থাক, তুই রাস্তায় বসে থাক, কান্নাকাটি শেষ হলে লুঙ্গি ধরে বাড়ি যা। কথাটা বলে হিমেল সেখান থেকে চলে গেল। জবরুল হাঁ করে হিমেলের যাওয়ার পথে তাকিয়ে থেকে ভাবল, ছেলেটা বারবার কেন এইভাবে অপমান করে যায় জবরুলকে? কেন বারবার জবরুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে? বিয়ে করে কি দেখিয়ে দিল না জবরুল যে ওর যোগ্যতা কতখানি? রাতের খাওয়া দাওয়া শেষে সবাই যে যার ঘরে গিয়ে নিজেদের মতন করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এই বাড়িতে এসেও নয়নতারা সেই পুরনো স্বভাবটা যায়নি, ঘর গোছাচ্ছে। আজকাল তো নয়নতারার এইসব কাজ করতে আরও বেশি ভালো লাগে। বলা যায় হিমেলের ঘরটা গুছিয়ে দিতে আরও ভালো লাগে। হিমেলের আলমারিটা বেশ অগোছালো হয়েছিল। সকালে নয়নতারা ভেবেছিল যে রাতে সময় পেলে আলমারিটা গুছিয়ে দেবে। ছেলেটা বেশ অগোছালো। এতদিন একা একা থেকে অভ্যাসটা আরও খারাপ হয়ে গিয়েছে। যদিও নয়নতারা আসার পর থেকে ওই সব কিছু গুছিয়ে রাখে, তবে তাও হিমেল যেন গোছানো জিনিস অগোছালো করতে বেশ ভালোবাসে। আলমারিটা খুলতেই এত অগোছালো জামাকাপড় দেখে নয়নতারার দম বন্ধ লাগলো। নয়নতারা বরাবরই গোছালো স্বভাবের। ওর ঘরে কোন কোনাতে এক চিমটে ধুলোবালিও পাওয়া যাবে না। আলমারিতে প্রত্যেকটা জামা সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে রাখা। আর সেখানে হিমেলের আলমারি দেখে মনে হচ্ছে যেন কোনো আবর্জনা ফেলার ডাস্টবিন। নয়নতারা নাকমুখ কুঁচকে বলল,